আসসালামু আলাইকুম। সিম্পল লাইফস্টাইল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাওয়া ঘাটে ঘুরতে যাওয়া। আজকে সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে আমার। আজকে আমরা মাওয়া যাচ্ছি। আমরা প্রথমে এসেছিলাম গুলিস্তানে এসে আপনারা পেয়ে যাবেন এখানে মাওয়া যাওয়ার জন্য ইলিশ বাস, এভারেস্ট, এছাড়া আরও কিছু বাস আছে যেগুলো মাওয়া যাওয়া আসা করে। আপনারা এই বাসগুলো দিয়ে যেতে পারবেন এবং জনপ্রতি এগুলোতে ভাড়া হচ্ছে 100 টাকা করে। তো এছাড়াও কিছু মিনি বাস সার্ভিস আছে যেগুলো আপনারা যদি একটু কথা বলে নেন বাসের লোকদের সাথে, তাহলে মোটামুটি আরেকটু কমের মধ্যে আপনারা যেতে পারবেন। তো আজকে মূলত আমি এটাই আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো আমার ভিডিওতে, কিভাবে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করে আপনারা মাওয়া ঘুরে আসতে পারবেন। তা আমরা গুলিস্তানে গিয়ে ইলিশ বাসে উঠেছিলাম। আমরা চেষ্টা করেছিলাম ইলিশে যাওয়ার, মানে আমাদের মধ্যে একটা ব্যাপার কাজ করছিল, যেহেতু মাওয়া ঘাটে যাবো এবং ইলিশ খাবো, তো কেন আমরা ইলিশ বাসেই যাচ্ছি না। সেই জায়গা থেকে আমরা একটু মজা করেই ইলিশ বাসটাতে উঠেছিলাম। তো গুলিস্তান থেকে আমরা বাসে উঠেছিলাম, আমাদের যাত্রা শুরু হয় এবং আপনারা গুলিস্তান থেকে যখন বাসটা ছেড়ে দিবে, তারপরে গুলিস্তান এবং কেরানীগঞ্জ এই জায়গাটাতে আপনাদের মোটামুটি যদি জ্যামে কপাল যদি খারাপ থাকে তাহলে জ্যামে পড়ার সম্ভাবনা আছে, আর যদি ভালো হয় তাহলে জ্যাম নেই। এবং এইটুকু জায়গাতে জ্যামের সম্ভাবনা কেটে গেলে বা যদি জ্যামে না পড়েন তাইলে এরপরে আর আসলে কোনো জ্যাম ট্যাম আপনারা পাবেন না, কারণ যে রাস্তাটা এইখান দিয়ে আসলে করা হয়েছে এবং আপনারা সবাই যতটুকু জানেন যে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাওয়ার কারণে এইখান দিয়ে আসলে এখন ভ্রমণ করাটা খুবই আরামদায়ক এবং কোনো প্রকার কোনো জ্যাম থাকে না এখানে। তো যাই হোক, আরো সব থেকে যেটা আপনাদের ভালো লাগবে, আমাদের যেটা ভালো লেগেছে, মন ছুঁয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে এখানে রাস্তা দিয়ে জার্নি করার সময় আপনি রাস্তার যে দুই পাশে রাস্তার যে সৌন্দর্য সেটা খুব উপভোগ করতে পারবেন। আমাদের খুবই ভালো লেগেছে। রাস্তার দুই পাশে অনেক খোলামেলা সবুজ, অনেক আসলে কি বলে এটাকে, হাওরের মতন বা অনেকটা খোলা জায়গা, সবুজ প্রকৃতি, এই সব কিছুর আদলে রাস্তাটা তৈরি হয়েছে। এবং রাস্তার যে লেন আছে, লেনের মাঝখানে কিন্তু অনেক সুন্দর ফুল গাছ এবং সুদৃশ্য বৃক্ষগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে এখানে লাগানো হয়েছে, যেটা রাস্তার সৌন্দর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে রাস্তাটা ভ্রমণ করার জন্য, যারা আসলে ভ্রমণ করতে পছন্দ করেন, গাড়িতে যাদের ভালো লাগে, তো তাদের আরো বেশি ভালো লাগবে এই রাস্তাটাতে যখন আপনারা যাতায়াত করবেন। তো আমার যতটুকু মনে হয়েছে, এই রাস্তাতে এসে যাদের বাড়ি পদ্মার অপারে কিংবা এই রাস্তা ব্যবহার করে যাদের বাড়িতে যেতে হয়, তারা এখন অনেকটা সুখী মানুষ হয়ে গেছেন, যেহেতু এই রাস্তা ব্যবহার করে বাড়িতে যাওয়া আসা করে। তাদের অবশ্যই ভালো লাগার একটা বিষয় হয়ে গেছে এখন হয়তো বাড়িতে যাওয়া আসা। অসাধারণ একটি রাস্তা, প্রথমবার আমি এসেছি, আমার অনেক ভালো লেগেছে এবং আজকে আমি মাওয়াতে যাচ্ছি আমার কাজিন এবং আমার পরিবারকে নিয়ে। তো যাই হোক, আপনারা ভিডিওতে আস্তে আস্তে দেখতে পারবেন রাস্তার দুই পাশের প্রকৃতিটা বা রাস্তার সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন। আর রাস্তার পাশে আপনারা দেখতে পারবেন যে রেল লাইন আছে। এখন তো ট্রেন চালু হয়নি বা রেল যোগাযোগ এখনো চালু হয়নি, তবে রেল যোগাযোগ যখন চালু হবে এই পাশটাতে আসলে ট্রেন চলাচল করবে। এবং মাওয়া রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। কিছু দূর আমরা কিন্তু মোটামুটি মাওয়ার কাছাকাছি চলে এসেছি, আর কিছু দূর গেলে বা একটু অল্প একটু সামনে গেলে আমাদের নামতে হবে। আপনারা দেখতে থাকুন কতটা সুন্দর আসলে রাস্তাগুলো। এবং সব থেকে ভালো বিষয় যেটা, আমরা যে এসেছি বাসে, অযাচিত কোনো স্টপেজ ছিল না, যেখানে ইচ্ছা মতো যাত্রী ওঠানামা করানো, এই ব্যাপারগুলো ছিল না। মানে নির্দিষ্ট যে স্টপেজ ছিল সেগুলাতেই যাত্রী নামাচ্ছিল এবং কেউ উঠছিল, এছাড়া কোনো ইয়ে ছিল না। দেখুন আমরা চলে এসেছি, আসলে এটা দেখা যাচ্ছে পদ্মা সেতু, আমরা চলে এসেছি। আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা সেতুর শুরুর দিকটা। তা আমরা আসলে বেশি দূর যেতে পারবো না, সেহেতু কিন্তু বেশি দূর দেখা যায় না, আর একটু সামনে গিয়েই কিন্তু গাড়িটা ঘুরে যাবে এবং অন্যদিকে চলে যাবে। এর মধ্যে যতটুকুই দেখা যায় আমরা দেখছিলাম, আমাদের খুব ভালো লাগছিল সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু, আমাদের বাঙালিদের আসলে গৌরব এটা। এখানে কিন্তু বাসটা একটা স্টপেজ দেবে, তো এখানে অনেকেই নেমে যায়। আমরা কিন্তু এখানে নামিনি, আমরা একটু সামনে গিয়ে নেমে গিয়েছিলাম। আপনারা যেখানে নামবেন সেখান থেকে ঘাটে যাওয়ার জন্য কিন্তু অটো বা টমটম যেটাই বলেন না কেন সেটা পাবেন। ওটাতে জনপ্রতি 10 টাকা করে ভাড়া নেয়, আমরা ওটাতে গিয়েছিলাম। এই দেখুন আমরা কিন্তু টমটমে যাচ্ছি এবং মোটামুটি আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি। এবং এই কাছাকাছি আসার পরে এই পাশটাতে প্রচুর রেস্টুরেন্ট আছে,
যেগুলোতে হয়তো আপনারা খেতে পারবেন। মানে এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে যে এই যে এই পাশের রেস্টুরেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওতে দেখা যাচ্ছে, তো এই রেস্টুরেন্টগুলোতে আর কি আপনি আবদ্ধ ঘরে যদি বসে খেতে চান তাহলে এখানটা ঠিক আছে। এছাড়া সামনে ঘাটেও কিন্তু খোলামেলা পরিবেশে কিছু বসার জায়গা বা রেস্টুরেন্ট আছে। ওখানে আপনি যদি চান যে প্রকৃতি দেখে বা নদীর উপর বা নদীর পাশে বসে আসলে খাওয়া দাওয়া করতে চান বা প্রকৃতি দেখতে চান তাহলে এখানে বসতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা ভালো লেগেছে এবং আমরা এখানেই বসেছিলাম। দেখুন আমরা কাঙ্ক্ষিত সেই মাওয়া ঘাটে চলে এসেছি এবং এই সেই পদ্মা নদী এবং যে নদীর উপরে পদ্মা সেতু তৈরি করা হয়েছে এবং এই ঘাটে কিন্তু সারি সারি নৌকা দাঁড়ানো আছে। এগুলো আসলে যাত্রীদেরকে, এগুলো আসলে ইয়েতে চলে, মানে লোকাল, এটাকে কি লোকাল নৌকা বলা চলে, মানে যাত্রী কয়েকজন একসাথে হওয়ার পরে তারপর এটা ছেড়ে দেয়। এই নৌকাগুলোতেও 100 টাকা করে মানে জনপ্রতি নেয়। ওই সেতুর নিচে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে এই নৌকা দিয়ে। আমি এবং আমার কাজিনের ফ্রেন্ড ও আমরা হেঁটে যাচ্ছি এবং এই দেখতে পাচ্ছেন আমার কাজিন, ও আসলে পিছনে পড়ে গিয়েছিল, ও ধীরে ধীরে হেঁটে আসছে। এবং এই নৌকাগুলো, এগুলো দিয়েই আপনারা এই যে নদী যেতে পারবেন, নদীতে গিয়ে ঘুরে আসতে পারবেন এবং সেতুর নিচ থেকে আপনাদেরকে ঘুরায় নিয়ে আসবে এবং সেখানে গেলে আপনারা আরো ভালো করে সেতু দেখতে পারবেন। আমাদের আর আমরা অবশ্য যাইনি। আমরা না যাওয়ার কারণ ছিল আসলে যখন আমরা লাঞ্চ করে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম তখন অনেক বাতাস বেড়ে গিয়েছিল এবং নদীতে অনেক ঢেউ ছিল। তো মজার ব্যাপার হচ্ছে যে আমাদের মধ্যে কেউ আমরা সাঁতার জানি না, সাঁতার না জানার সংখ্যা একটু বেশি ছিল। আমরা রিস্ক নেইনি আর আমাদের একটু সময় স্বল্পতার কারণে আমরা যাইনি। এই দেখুন এটা হচ্ছে সেই মানে একদম নদীর পাশে আপনি এখানে বসে একদম প্রাকৃতিক বাতাস উপভোগ করতে করতে এবং প্রকৃতি উপভোগ করতে করতে আপনি কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন বা বসতে পারবেন। আমরা এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। এখানে অবশ্য বসার সুন্দর ব্যবস্থা আছে, ছোট ছোট করে আসলে পালকির মতো করে সাজানো ঘর আছে। আমরা এই যে এই পাশটাতে বসেছিলাম, এটা আসলে অনেকজন বসা যায় বা এরকম একটু বেশি যারা বা ফ্যামিলি নিয়ে আসেন বা সদস্য বেশি তারা এখানে বসতে পারবেন। একটু বেশি মানুষের বসার জায়গা আছে, ছোট ছোট করেও জায়গা আছে। এখানে বেশ কিছু গাছও লাগানো আছে, কিছু ফলজ গাছ আর কি। আমরা এখান থেকে ইলিশ কিনে খাওয়া দাওয়া করেছিলাম। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এখন, উনি আসলে এই ম্যানেজার, মানে সরি এই রেস্টুরেন্টের ম্যানেজার। তো উনি এমন একজন ম্যানেজার যে ওনার রেস্টুরেন্টের যে জিনিসগুলো আছে বা যাই আছে কোনো কিছুরই দাম কমানোর কোনো ক্ষমতাই নাকি ওনার নাই। যাই হোক, এটা আমরা খুব মজার ছলে নিয়েছিলাম। মানে উনি বারবার বলছিল যে ওনার কোনো ক্ষমতা নেই কোনো কিছুর দাম কমানোর, অথচ উনি ছিলেন ম্যানেজার। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওই পাশটাতে আসলে ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য ওনাদের বেসিন আছে এবং ওই পাশে ওয়াশরুম আছে এবং এই পাশে এরকম সারি সারি ছোট ছোট বসার জায়গা, মানে সুন্দরভাবে খোলামেলা আপনারা এখানে বসতে পারবেন এবং এখানে কিন্তু ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের নিয়ে বসার বা বাচ্চাদের জন্য দোলনা আছে, বাচ্চারা এখানে আনন্দ করতে পারে খুব সুন্দরভাবে। বাচ্চারাও আমি অনেক ফ্যামিলিকে দেখছিলাম, তারাও বাচ্চা নিয়ে আসছিল। তো বাচ্চারা খুব সুন্দরভাবে একদম আনন্দ করছিল সবাই মিলে। এবং আপনি যে শুধু বসে থাকতে পারবেন সেটাও না, এখানে শুয়ে থাকারও ব্যবস্থা আছে। আপনি যদি চান যে আপনি হেলান দিয়ে শুয়ে থাকবেন, শুয়ে থেকে আসলে সামনের নদী দেখবেন, প্রকৃতি দেখবেন, বাতাসটা উপভোগ করবেন, সেটারও সুযোগ আছে। দেখুন কি সুন্দর সেই আকাশ দেখা যাচ্ছে। এবং আমরা যখন গিয়েছিলাম তখন একটু দুপুর বেলা ছিল এবং রোদ ছিল ভালো। তবে সেদিন রোদ থাকলেও আকাশে অনেক মেঘ ছিল, মেঘের সুন্দর একটা কারুকার্য ছিল যেটা অনেক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল নদীর। এই দেখুন সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। অবশ্য যদি ওখানে যেতে পারতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। ইনশাল্লাহ হয়তো অন্য কোনো দিন যাবো। তারপরে আমরা আসলে চলে আসলাম খাওয়া দাওয়া যেহেতু করবো, ইলিশ দেখতে বা মাছ দেখতে চলে এসেছি এখানে। তো মাছ আমরা ওইটা নিয়েছিলাম 1200 টাকা দিয়ে। আসলে এখানে দামটা একটু তুলনামূলক কেন জানি বেশি মনে হয়েছে, আবার অনেকের জন্য এটা ঠিকঠাকও মনে হতে পারে। তারপরে এই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছিল রান্নার জন্য। রান্না বলতে আমরা আসলে ফ্রাই খাবো এবং লেজ ভর্তা করে দেবে ওনারা।
তবে যারা আসলে খোলামেলা খেয়ে অভ্যস্ত না তারা এখানে মানে নাই খেতে পারেন, কারণ এখানে আসলে সেই যে পুরোপুরি সুস্বাস্থ্যকর পরিবেশে যে একেবারে কাজগুলো করা হয় সেটাও না, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। তবে যারা আসলে খোলামেলা বা বিভিন্ন জায়গায় খেয়ে অভ্যস্ত তাদের জন্য এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, আমাদের জন্য কোনো ব্যাপার ছিল না, বা এভাবে মোটামুটি কিছুটা অভ্যস্ততা আছে। ভালো লাগে খোলামেলা অনেক জায়গায়, এত কিছু খেয়াল করলে আসলে আনন্দটা করা যায় না। তো এখানে উনি কেটে কেটে সবটা ধুয়ে নিয়ে এখানে রেডি করে ফ্রাই করে দিচ্ছে। আর হ্যাঁ, আসলে মাছ এবং বেগুন ভাজি করার জন্য যে তেলটা, সরিষার তেল, সেটাও কিন্তু আপনাদের কিনে নিতে হবে। মানে আপনারা তেলটা আমরা কিনে নিয়েছিলাম আর কি। তারপরে ওই তেল এবং ওই তেল দিয়ে মাছ এবং ডিম ভাজা হয়েছিল, সরি বেগুন ভাজা হয়েছিল। এই দেখুন আমাদের সেই ইলিশ মাছ ভাজা এবং বেগুন ভাজা। এখান থেকে এই যে লেজটা উঠিয়ে নিচ্ছে এবং সাথে কিছু ভাজা তেল, মাছ ভাজা তেল, এই লেজটাকে এখন কিন্তু ভর্তা করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, যারা খোলামেলা খাবার খেয়ে অভ্যস্ত না তাদের হয়তো অতটা ভালো লাগবে না। এখানে কিন্তু মাছই বা অতটা স্বাস্থ্যকর পরিবেশ না। এটা আমাদের এইগুলো ফ্রাই করা হয়ে গেছে, মাছ বেগুন। এখানে লেজটা ভর্তা করে নিচ্ছে। এটা কি এই যন্ত্রটাকে আপনারা কি বলেন? যাই হোক, জানাবেন আপনারা কি বলেন। এটার মধ্যে আসলে লেজটা ভর্তা করে নিচ্ছে। ওনারা অবশ্য কাঁটাটা বেছে দেয়, কারণ আসলে যেটা আমরা সবাই জানি, ইলিশের লেজে কিন্তু প্রচুর কাঁটা থাকে। মাছ ভাজার যে তেলটা আছে ওটাই ওনারা ভর্তাতেও ব্যবহার করেন। যাই হোক, এটাতে আমার কাছে মনে হয়েছে যে ভর্তার স্বাদটা আরো বেড়ে যায়। জানি না, এক একজনের আসলে মুখের রুচি এক এক রকম, বা খাবারের প্রতি আগ্রহ অনাগ্রহ এক এক রকম। আমার ভালো লেগেছে। এখানে আমাদের খাবার চলে আসছে, আমরা এখানে বসে খেয়েছিলাম এই বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা। এখানে কিছু ভর্তা ছিল, লেজ ভর্তা, এবং এটাকে হচ্ছে পেঁয়াজ ভর্তা বলে। এটা সরিষার তেল এবং মরিচ দিয়ে। আর ডাল ছিল, ভাত, পেঁতো সালাদ, এই জিনিসগুলাই ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এরপর আসলে চলে এসেছিলাম। এরপর অনেকক্ষণ আমরা ওখানে বসেছিলাম। বসে থাকার পরে মোটামুটি অনেক বাতাস ছিল, আরো কিছুটা এনজয় করে তারপর আমরা চলে এসেছিলাম। তো এখানে খাবার দাবার মোটামুটি ভালো। আর এছাড়া এখানে যদি আপনারা খেতে না চান তাহলে আপনাদেরকে যে রেস্টুরেন্টগুলো আমরা দেখিয়েছি সেখানেও খেতে পারবেন। সবাই ভালো থাকবেন। আপনারা এসে এভাবে ঘুরে যেতে পারেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।